This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে চয়নিকা শুভজিৎ আমাদের একবার একটু গার্ডেন ব্রিজের পুনরাবৃত্তি যেখানে হলো মানে বাঘাযতীন সেদিকেও নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো আবাসনের একাংশ, আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে আপনাদেরকে আপডেটটা দিয়ে রাখি, এই মুহূর্তে সেই বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে, কারণ যেভাবে হেলে পড়েছে তাহলে আর কি করার থাকতে পারে। এবার সেই বাড়িটাকে ভেঙে ফেলার কাজ এই মুহূর্তে শুরু হয়েছে, কিন্তু এই বাড়ি হেলে পড়লো কিভাবে, এটা একটা ছোট ঘটনা নয়। কথা বলবো আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছে, শর্মিষ্ঠার সঙ্গে কথা বলি। শর্মিষ্ঠা, সেই বাড়ি এখন ভাঙার কাজ শুরু হয়েছে, কিন্তু একটা আস্ত বাড়ি এভাবে হেলে পড়লো, নেপথ্যে গাফিলতি কাদের ছিল? গাফিলতি কাদের ছিল, এটাই সব থেকে বড় প্রশ্ন। আর এই প্রশ্ন যখন করছি জনপ্রতিনিধিদের, তারা দায় ঠেলাঠেলি করছে। কেন দায় ঠেলাঠেলি করছে সেটা আমি পরিষ্কার করবো, তবে আমি সুদীপকে বলবো একটুখানি বাড়ি ভাঙার যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই কাজটা দেখাতে দেখাতে বরং আমি সেই ইতিহাসটা বলি। সব থেকে বড় ব্যাপার, এখানে বাড়িটা কত সালে হয়েছিল। এখানে স্থানীয় বাসিন্দা বা যারা ফ্ল্যাটের বাসিন্দা তারা বলছেন যে এই ফ্ল্যাটটা বা এই চারতলা বাড়িটা তৈরি হয়েছে 2012 সালে। 2012 সালে যদি আমি রাজনৈতিক প্রেক্ষাপট দেখি ততদিনে পরিবর্তন এসে গেছে। যদি আমি 99 নম্বর ওয়ার্ডের কথা বলি, সেখানেও কিন্তু তৃণমূল কাউন্সিলর দায়িত্ব ছিলেন 2010 থেকে 2015। মিতালি বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূল কাউন্সিলর, তিনি এইখানকার দায়িত্বে ছিলেন। এবং যে অভিযোগ উঠেছে এটা জলা জায়গা, এটা ডোবা ছিল, সেখানেই এই চারতলা বাড়ি দাঁড়িয়ে যায়, সেই অনুমতি কিভাবে পেল। কিন্তু এখন তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে, তৃণমূল বিধায়ক এবং তৃণমূল কাউন্সিলর তারা কি বলছেন যে এটা পুরোপুরি বাম জামানার দিকে একটা দায় ঠেলছেন। কেন দায় ঠেলছেন? কারণ এটা বিদ্যাসাগর এলাকা, বিদ্যাসাগর কলোনি এলাকা, যেটা উদ্বাস্তুদের কথা মাথায় রেখে এই কলোনি নাম দেওয়া হয়েছিল। বলা হচ্ছে বাম জামানা এখানে একের পর এক ঘিঞ্জি বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু সেই ঘিঞ্জি বাড়িগুলো বহুতল হলো কবে? যদি গত 10-15 বছর একটুখানি ইতিহাসটা ঘাটা যায় তাহলেই বিষয়টা পরিষ্কার হবে। আর সেখানেই হচ্ছে অঙ্ক, 2010 থেকে 2015 মিতালি বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তিনি কাউন্সিলর ছিলেন যে সময় এই আবাসনটি তৈরি হয়, কিন্তু দায় ঠেলা হচ্ছে বাম কাউন্সিলরের উপর, মানে আরএসপি কাউন্সিলর, যিনি 2015 থেকে 2019 দায়িত্বে ছিলেন। এই জায়গাটাতে কোথাও তারা দায় ঠেলাঠেলি করছেন, কিন্তু এলাকার মানুষ বলছেন যে কাউন্সিলর সবকিছু একদম। এলাকার মানুষ কি বলছেন শর্মিষ্ঠা, তুমি আমাদের সঙ্গে থাকো। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন এই গোটা ঘটনা নিয়ে শোনাই আপনাদের। 17 তারিখ থেকে কাজ শুরু হয়েছে, ঠিক আছে। এবার আজকে যখন এরকম হিলে যাচ্ছে তখন ওরকম কি বলে, এই বাড়ির বৌদি আমাকে ফোন করে বললেন যে তুমি আসো শিউলি তাড়াতাড়ি, তোমাদের বিল্ডিংটা কেরকম একটা আওয়াজ হচ্ছে বিশাল। তা আজকে শনিবার দিনকে একটু লিফটিং করেছে ওরা, করার পরে আজকে 2-3 দিন বন্ধ ছিল কাজ। চোখের সামনে বাড়ি হেলে ভেঙে যেতে দেখলেন? না, আমি এসে যখন দেখেছি তখন দেখছি বাড়িটা অলরেডি হেলে গেছে, ছাদটাও চলে গেল। এবার কি করবেন? জানি না কি হবে, আমরা এখনো কিছু বলতে পারছি না। গার্ডেন ব্রিজের ঘটনার স্মৃতি উস্কে আরও একবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঘাযতীনের বাড়ি, এবং এরপরে কিন্তু দায় ঠেলাঠেলি শুরু হয়ে গেছে, যে কথা আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা আমরা আজের সামনে তুলে ধরছিলেন। এদিকে বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর করা হবে এমনই জানাচ্ছে কলকাতা পুরসভা। এই মর্মে ফিরহাদ হাকিম কি বলছেন আপনাদের আগে শোনাই। যে কলোনি এলাকায় যে নিজের বাড়ি করে নিয়েছে, সেই বাড়িগুলোর স্ট্রাকচারাল স্টেবিলিটি আছে কি নেই, যেমন একটা কনভেনশন ছিল কলোনি এলাকা, ঠিকা এলাকা, বস্তি এলাকা, ওই যেগুলো অ্যাডেড এলাকা, সেখানে নাকি প্ল্যান নেওয়ার কোনো এই ছিল না, নিয়ম মানে অলিখিত একটা ছিল যে নিতে হয় না। আচ্ছা, এটা একটা অদ্ভুত জিনিস। আচ্ছা, আমাদের উচিত হলো যে নতুন তো প্ল্যান দিয়েই করছে, এখনো অনেকেই দিচ্ছেন, পুরোনো গুলোকে একবার খতিয়ে দেখে স্ট্রাকচারাল স্টেবিলিটি আছে কিনা এবার দেখা উচিত। ভালো যে কেউ ছিল না বাড়িতে, কোনো ইনজুরি বা কোনো মৃত্যু ঘটনা ঘটেনি। ফিরহাদ হাকিমের বক্তব্য আপনারা শুনলেন। এদিকে তৃণমূল কাউন্সিলর অর্থাৎ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কি বলছেন আপনাদের শোনাই। এখানকার যারা স্থায়ী বাসিন্দা এরাই বলছে যে 40-50 বছর আগে, 45 বছর আগে ওইগুলি সবই জলাই ঝুলছে। 4 তলার পারমিশন দেওয়া হয় না? আমি দেই না, আমি তো এই ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর। কত তলা পর্যন্ত এখানে? আমি 3 তলা পর্যন্ত করে, কিন্তু 3 তলা করলেও তাকে পারমিশনটা নিতে হয়। 10 সালে আমি কাউন্সিলর ছিলাম এই ওয়ার্ডে, কিন্তু 10 সালের আগে তো হয়েছে বাড়িটা। 2010-এর আগে হয়েছে বলছে, তাই ওরা তো বলছে 12 বছর হ্যান্ডওভার 10-এর আগে শুরু হয়েছে, 10-এরও আগে। লিফটিং এর যে কাজ চলছিল তার অনুমতি নেওয়া হয়েছিল? লিফটিং এর কাজের অনুমতি না, বললাম না, বিন্দুমাত্র জানতে পারিনি।
প্লাস্টিক দিয়ে ঘিরে কাজটা করছে। এখন এখন আমরা বিল্ডিংটাকে পুরো ভেঙে দেওয়া হবে। প্রমোটারকে ইমিডিয়েট অ্যারেস্ট করার জন্য আমরা পুলিশ করেছি, আমাদের অফিসার এসছেন, অফিসারকেও বলে দেওয়া হয়েছে। এদিকে গতকালই আমরা দেখলাম মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো বিভাগ যেমন তদন্ত করবে এর পাশাপাশি তদন্তভার নেবে সিআইডি। আজকে সকালে ডিএসপির নেতৃত্বে মেদিনীপুরে পৌঁছে যায় সিআইডির একটি বিশেষ টিম। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুশোভন, সিআইডি আধিকারিকরা পৌঁছে গেলেন, গোয়েন্দারা কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখলেন? দেখো, তারা যেমন একদিকে যেমন সুপার, অন্যদিকে আরএমও এবং তার সঙ্গে কিন্তু দুজন পিজিটি, 4 জন নার্স, এদের যেমন জিজ্ঞাসাবাদ করেছেন, তার পাশাপাশি যে নথিগুলো রয়েছেন সেই নথিগুলো কিন্তু ইতিমধ্যে সেই যে সিআইডি যারা এসেছিলেন তারা কিন্তু পুরো বিষয়টা দেখেছেন এবং ইতিমধ্যে কিন্তু তারা সেই ডকুমেন্টসগুলো তারা নিয়েছেন। স্বাভাবিকভাবে তুমি জানো যে এটা অনুসন্ধান হচ্ছে এবং সেই অনুসন্ধানের পরে যে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হবে, সেই রিপোর্ট কিন্তু মুখ্য সচিবকে দেওয়া হবে। তার জন্যই কিন্তু আজকে কিন্তু সুপারকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়, যেখানে কিন্তু পিজিটি ছিল, আরএমও ছিল, নার্স ছিল। স্বাভাবিকভাবেই তারা কি বললেন সেটা যেমন লিপিবদ্ধ করা হচ্ছে, স্টেটমেন্ট রেকর্ড হয়েছে। অন্যদিকে যে ডকুমেন্টসগুলো, অর্থাৎ একজন পেশেন্ট তিনি যখন ভর্তি হয়েছেন সেখানে কি কি প্রসিডিওর মেনটেন করা হয়েছে, কারা কারা সেখানে উপস্থিত ছিলেন, তার সঙ্গে সেখানে কোন কোন ডাক্তার কি কি তাদের ডিউটি পালন করেছেন এবং তারপর কিভাবে এই ঘটনা ঘটেছে, কোন কোন ওষুধ, অর্থাৎ একাধিক বিষয় এর মধ্যে জড়িত রয়েছে। তাই পুরো বিষয়টা কিন্তু একদিকে যেমন জিজ্ঞাসাবাদ, অন্যদিকে ডকুমেন্টস যেগুলো সেগুলো একেবারে সংগ্রহ করা, সেগুলোর কাজ করেছে এবং একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হবে সূত্রের খবর। এবং ভবানী, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই রিপোর্টটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই যে সুপার আজকে যে বক্তব্য রেখে যে বক্তব্য স্টেটমেন্ট দিয়েছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং আজকে কিন্তু বেশ নজর থাকবে সিআইডি কোন পথে তদন্ত এগিয়ে নিয়ে যায়। যদিও পরিবারের তরফ থেকে সিআইডির প্রতি কিন্তু তারা আস্থা রাখতে পারছেন না, তারা সিবিআই তদন্ত চেয়েছেন। একের পর এক তথ্য দিচ্ছিল শুভজিৎ এবং চয়নিকা, অনেক ধন্যবাদ তোমাদেরকে এবং আমাদের প্রতিনিধিরা যারা ছিলেন তাদেরকেও এক একে ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে যারা ছিলেন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা ছিলেন আমাদের সঙ্গে, শুভতোষ, কনিষ্ক, শর্মিষ্ঠা এবং সুশোভন, তোমাদের সকলকে ধন্যবাদ আমাদেরকে এই তথ্যগুলো দেওয়ার জন্য। তবে মেদিনীপুর মেডিকেলে ওটির পর প্রসূতির অবস্থার অবনতি হতেই লেখানো হয় মুচলেখা। ত্রুটিপূর্ণ স্যালাইন এবং ওষুধে কি মৃত্যুর আশঙ্কা ছিল ডাক্তারদেরই, সেই বিপদ বুঝেই কি রোগীর পরিজনদের দিয়ে লেখানো হয় মুচলেখা। এই মুচলেখার বিষয়টি স্বীকার করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিকও। প্রশ্ন উঠছে, মুচলেখা কেন লেখানো হয়েছিল? যারা লিখেছিলেন তারা কি জানতেন স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? মুখ্য সচিবও জানিয়েছেন কেন মুচলেখা লেখানো হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ। কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় চার্জশিট পুলিশের। ধৃত গুলজারের বেআইনি কাজ আজকে দেওয়ার জন্যই পরিকল্পনা করে সুপারি দেওয়া হয়। উল্লেখ চার্জশিটে সুশান্ত ঘোষের ওপর হামলার 7 দিনের মাথায় ধৃত 6 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল লালবাজারের গোয়েন্দা বিভাগ। দেওয়া হয়েছে ব্যালিস্টিক রিপোর্টও। এখনো পলাতক 2 অভিযুক্ত, তদন্ত চলছে বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে।